এটা আমার মনে হচ্ছে যে একটা আতঙ্ক সৃষ্টি করে কতদিন পর্যন্ত রাখা যাবে সেটা একটা বড় ধরনের প্রশ্ন। এরকম কোনো প্রমাণ নেই যে যাদের কেস আছে, যারা ইতিমধ্যেই অ্যাসাইলামের বা কোনোটা বৈধতা, কোনো রকম বৈধ কাগজ পেয়েছে, তাদের কোনো অপরাধ হয়নি, অপরাধ করেনি, অপরাধের সাথে সম্পৃক্ত না, তাদেরকে কিন্তু তারা টার্গেট করছে না। বর্ডারে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিসিশন নিছে যে বর্ডার করা, ওয়াল করা বা করা, এটা হবে, এটা আপনার ফ্লাড গেট খুলে দিতে পারেন না। ফ্লাড গেট খুলে দিলে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে। আপনি এইভাবে যদি ইলিগাল লোকজনকে যদি এইভাবে আপনি পরে কিছুদিন পরে লিগাল করে নেন, হোয়াট এভার মে বি দ্য রিজন, তাহলে এটা একটা কিন্তু হয়ে যায় আর কি, এটা ট্রেন্ড হয়ে যায়। সারা দেশে অবৈধ অভিবাসী গ্রেপ্তার এবং বিতাড়ন বা বহিষ্কার, দেশ থেকে বের করে দেওয়া, যার যার দেশে ফেরত পাঠানোর সাঁড়াশি অভিযান চলছে এবং এতে গোটা দেশে একরকমের ভয় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্যাংচুয়ারি সিটি, যেখানে অনথিভুক্ত বা সরাসরি বললে অবৈধ অভিবাসীরা নিরাপদে বসবাস করতেন, সেই জায়গাগুলোতে নিউ ইয়র্ক সিটি তার মধ্যে অন্যতম, শিকাগো আছে, আর অনেক শহর আছে। এই অভিযান সম্পর্কে কিছু তথ্য দিয়ে আমরা আলোচনাটা ফিরতে চাই। বিবিসির আজকের একটি রিপোর্ট বলছে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৩,৫০০-এরও বেশি অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে ১,০০০-এর বেশি, সোমবার ৯৬৯ জন এবং রবিবার ১,১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে প্রতিদিন গড়ে ১,০০০ করে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা জানি আমেরিকাতে ১১ মিলিয়ন অবৈধ অভিবাসী আছে। তাদেরকে এইভাবে যদি গ্রেপ্তার এবং ফেরত পাঠানো চলতে থাকে, কতদিন লাগবে সেটি আমরা দেখব। কিন্তু আমরা এই যে ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ডিপোর্টেশন ড্রাইভ তিনি দেবেন, সেটি তিনি শুরু করেছেন। অনেকে বলছিল যে আইন কানুনে সেটি আটকে যাবে, এটা করা সম্ভব হবে না, অনেক খরচ হবে, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, অনেকের মামলা মোকদ্দমা আছে। কিন্তু এগুলো তো কোনো বাধা সৃষ্টি করছে না। আমরা তো দেখছি মানে নির্বিঘ্নে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। কোনো কোনো শহর বা কোনো সিটি বা স্টেট কর্তৃপক্ষ বলেছিল তারা এগুলোকে বাধা দেবে, করতে দেবে না, সেরকম বাধাও তারা দিয়ে আটকাতে পারছে না, মামলা হচ্ছে, লাভ হচ্ছে না। নিউ ইয়র্ক সিটির মেয়র বরং সহযোগিতা করছেন। সেই সহযোগিতার জন্য হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম তাকে ধন্যবাদ জানিয়েছেন। তার মানে হচ্ছে যে এই অপারেশন বেশ সফলভাবেই কি চলছে? জনাব করিম চৌধুরী, এটা আমার মনে হচ্ছে যে একটা আতঙ্ক সৃষ্টি করে কতদিন পর্যন্ত রাখা যাবে সেটা একটা বড় ধরনের প্রশ্ন। ফেডারেল যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা ইজ নট আনলিমিটেড, এবং তাদের শুধু একমাত্র দায়িত্ব এই সমস্ত যারা আনডকুমেন্টেড এলিয়েন আছে, যারা অপরাধী আছে, তাদেরকে খুঁজে বের করা। এবং খেয়াল রাখবেন, যদি সহযোগিতা না পায়, স্যাংচুয়ারি সিটি বলতে মানুষ এই সংবাদের পরে, ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্যাংচুয়ারি সিটিগুলোতে আর বসে নাই আইসের অপেক্ষায়, তারা স্কেটার্ড হয়ে গেছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেকে আপনি দেখবেন যে স্যাংচুয়ারি সিটিগুলোতেও এখন বাইরে যাদের কিছুটা ভয় আছে, যাদের কিছুটা আনডকুমেন্টেড, কিছুটা ক্রাইমের সাথে জড়িত আছে, যে সমস্ত আনডকুমেন্টেড এলিয়েন, তারা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে, তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে অনেকেই। হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন যে এখন পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা দিয়ে আটক করা যায়নি, কিন্তু এরকম কোনো প্রমাণ নেই যে যাদের কেস আছে, যারা ইতিমধ্যেই অ্যাসাইলামের বা কোনোটা বৈধতা, কোনো রকম বৈধ কাগজ পেয়েছে, তাদের কোনো অপরাধ হয়নি, অপরাধ করেনি, অপরাধের সাথে সম্পৃক্ত না, তাদেরকে কিন্তু তারা টার্গেট করছে না। তো প্রথম স্টেজে যাদেরকে টার্গেট করা হচ্ছে সেটা হলো যে যারা আনডকুমেন্টেড এবং এদেশে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। ইট কুড বি প্রেটি থ্যাফট, এ লিটল বিট অফ শপলিফটিং অর মাইনর ইস্যু, বাট এনি কাইন্ডের অপরাধের সাথে জড়িত থাকলে ফর ইমিগ্রেশন ল someone can be deported and Trump is following the law then. সো সেই ক্ষেত্রে যাদের কিছুটা কাগজপত্র রয়েছে, তারা কিন্তু এখনকার যে অভিযান, প্রাথমিক অভিযানে তাদের টার্গেট করা হচ্ছে না। এর অর্থ কিন্তু এই নয় যে তাদেরকে টার্গেট করা হবে না। ট্রাম্প কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে তার নির্বাচনের ম্যানিফেস্টোতে বারবার বলেছে, প্রজেক্ট 2025ও বলেছে সে ক্লিন আপ করবে, এই যে এই দেশকে স্বাধীন করবে। কারণ সে মনে করে, তার গ্রুপটা মনে করছে যে মাইগ্রেন্টস আর ইনভেডিং দ্য কান্ট্রি এন্ড দে হ্যাভ ডিফারেন্ট প্ল্যান টু ফাইট এগেনস্ট আমেরিকা। এটা কিন্তু বারবার বলছে, কিন্তু খেয়াল রাখবেন এখন তার যে এই মনোভাব তার দলের, তারা যখন কংগ্রেস, সিনেট এবং হোয়াইট হাউস তিনটায় লাইন আপ করে পাওয়ারে আসছে, তারা কিন্তু অনেক শক্তি প্রদর্শন করতে পারে, অনেক কিছু কাজ করতে পারে। আমি বলবো আমাদের কমিউনিটির জন্য
যদিও এখনো টার্গেট করা হয়নি সুস্পষ্টভাবে, আমাদের কমিউনিটিকে ফোকাস করা হচ্ছে সেন্ট্রাল এন্ড সাউথ আমেরিকার দিকে, চায়নার দিকে। আমি বলবো যে বি কেয়ারফুল, স্টে অ্যালার্টেড। যদি আপনার কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন, আমাদের অনেকেই আমাদের কমিউনিটির, আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত আছে, আমরা অনেককে চিনি, আমাদের পরিচিত, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে ইচ্ছায় অনিচ্ছায় হোক জড়িত হয়ে গেছেন। এমন মানে আপনার জানা মতে কোনো বাংলাদেশি কি ধরা পড়েছে বা আটক হয়েছে? আমার জানা মতে এখনো হয়নি। যেটা নিউজে আসছে, আমাদের বাংলাদেশি নিউজ, যে সমস্ত নিউজ পোর্টালে আসছে, অ্যারেস্ট করা হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা কোন রকম অপরাধের সাথে জড়িত, ক্রাইমের সাথে জড়িত এবং তাদের লিগেল কোনো কাগজপত্র এখানে নাই, বৈধতা নাই, তাদেরকে সাবধানে থাকতে হবে। অন্তত এই অবস্থা কন্টিনিউ করার মতো ফাইন্যান্সিয়াল এবং লজিস্টিক সাপোর্ট ট্রাম্পের দীর্ঘদিন থাকবে না। মানে আপাতত লুকিয়ে পালিয়ে ঘরে বসে থেকে যদি আপনার গ্রেপ্তার এড়াতে পারে, দীর্ঘমেয়াদে কি তারা আসলে স্বাধীন স্বাভাবিকভাবে চলাফেরা জীবনযাপন করতে পারবে? আমার মনে হয় সেই অবস্থায় আমেরিকার অর্থনীতির কারণেই হোক এবং আমেরিকার প্রয়োজনেই এই সমস্ত মাইগ্রেন্টদেরকে এদেশে লিগালাইজ করার যে ডেমোক্রেটিক উদ্যোগ, আপনারা জানেন যে ডাকা প্ল্যান, বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, সেই ডেমোক্রেটিক সরকার যদি আগামী 2 বছর পরে মধ্যবর্তী নির্বাচনে যদি কোনোভাবে সেই ক্ষেত্রে কিছুটা অ্যাটলিস্ট, যদি কোনো ট্রাম্পের 4 বছরে তো হচ্ছে না, ট্রাম্পের 4 বছরে তো হচ্ছে না, তার মানে আগামী 4 বছর তাহলে তাদের ভাগ্যে কি ঘটবে? শুনুন, ট্রাম্পের 4 বছর না, 2 বছর পরেই কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। ট্রাম্প কুড বি দ্য লেম ডাক ইন হোয়াইট হাউস। হি উড লুজ হিজ তার মানে আপনি বলছেন যে সেনেট এবং হাউস যদি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন ট্রাম্প এসব করতে পারবে না। একটা চলে গেলেই হবে, শুধুমাত্র কংগ্রেস যদি চলে যায়, যেটাকে আমরা নিম্ন কক্ষ বলতেছি এখানে, কংগ্রেসটা যদি ডেমোক্রেটদের হাতে, যেটার পূর্ণাঙ্গ মানে সম্ভাবনা রয়েছে, 2 বছর পরে যদি কংগ্রেস ডেমোক্রেটদের হাতে যায়, President will be a lame duck president in the White House. He will lose his power 60% because যেটাই সে নেবে সেটাকে ব্যাটো পড়বে। অতএব সেই ক্ষেত্রে এমনকি তার বাজেট পর্যন্ত কাট করতে পারে কংগ্রেস, আপনি জানেন সেটা। প্রেসিডেন্টের এই সমস্ত এনফোর্সমেন্ট বাজেট যেটা দরকার সেটাও কাট করতে পারে, যার ফলে সেই ক্ষেত্রে ডেমোক্রেটদের কিছুটা শক্তি বাড়বে এবং রিপাবলিকানরা, কংগ্রেস ট্রাম্পের এসব অ্যাকশনের বিরুদ্ধে গেল, বাজেট কাট করলো, নানান সিদ্ধান্ত নিল, কিন্তু প্রেসিডেন্টও তো নির্বাহী ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে কি এক ধরনের ক্ষমতা দ্বন্দ্ব তৈরি হবে কিনা? এবং সেই দ্বন্দ্বে কিন্তু কংগ্রেসই পাশ করবে, আপনি জানেন। সেই দ্বন্দ্বে কিন্তু কংগ্রেসের হাতে যে পাওয়ারটা, জি, সেটা অনেক বেশি। কংগ্রেস আইন পাশ করতে পারে, প্রেসিডেন্ট তাৎক্ষণিক রাষ্ট্রীয় প্রয়োজনে অধ্যাদেশ, এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে। এখন সেই এক্সিকিউটিভ অর্ডার ক্যান নট সুপারসেড দ্য ল approved in the Congress. So Congress will actually direct and determine the fate of this country. এবং I hope that আগামী 2 বছর পরে ট্রাম্পের যে অসদাচরণ, যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে, সেগুলো অবসান হবে, কিন্তু 2 বছর ভোগ করতে হবে এই কুফল, তাই তো? I think so. ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আপনার কাছে ফিরছি। এই যে অভিযান চলছে সারা দেশে, এর মধ্যে কয়েক শ্রেণীর মানুষ ধরা পড়ছে। এক শ্রেণী হচ্ছে যে তারা কোনো অপরাধ করে নাই, অপরাধে জড়িত না, অপরাধের রেকর্ড নাই, কিন্তু তারা অবৈধভাবে আছে, এটাও তো একটা অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে যে অবৈধভাবে আছে আবার অপরাধে জড়িত। তৃতীয়ত হচ্ছে ভয়ঙ্কর সব গ্যাংয়ের সদস্য, মাদক, অস্ত্র, মানব পাচার, এরকম ভয়ঙ্কর সব অপরাধ চক্রের সাথে জড়িত এরকম মানুষও তাদের জালে ধরা পড়ছে, যাদেরকে গুয়ান্তানামো বেতে পাঠানোর কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে আমেরিকার অভিবাসন নীতি বা ডেমোক্রেটদের এই উদারতার সুযোগে সারা বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে অপরাধীরা এখানে এসে একরকমের অভয়ারণ্য তৈরি করেছিল। তার বিরুদ্ধে অভিযান চালানো, তাদেরকে ধরা, ফেরত পাঠানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, খারাপটা কি? এটা আমি কোনো খারাপ মনে করি না। আমি বলেছি যে আমাদের একটা সার্বভৌম দেশ, আমাদের উই ক্যানট হ্যাভ ওপেন বর্ডার, রাইট? বর্ডারে প্রেসিডেন্ট ট্রাম্প যেই ডিসিশন নিছে যে বর্ডার করা, ওয়াল করা বা করা, এটা হবে, এটা আপনার ফ্লাড গেট খুলে দিতে পারেন না। ফ্লাড গেট খুলে দিলে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে। এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। এটা আমরা লিগালি, নিয়মতান্ত্রিকভাবে আমরা লোকজনকে এই দেশে আসার সুযোগ দিতে হবে, কারণ আমাদের এখানে অনেক লোক দরকার, অনেক শ্রমিক দরকার, আমাদের এখানে নিয়মতান্ত্রিকভাবে আনতে হবে। আমি জাস্ট একটা ইকোনমিক এটা আপনাকে বলি
যে আমাদের যে নিউ ইয়র্ক সিটিতে যে 5 লক্ষের অধিক যে আপনাদের আছে কাগজপত্রহীন যে লোকজন আছে, এই 5 লক্ষের মধ্যে আপনি যদি ধরেন 42,000 লোকে রেস্টুরেন্টে কাজ করে, উপরে 48,000-এর উপরে লোক কাজ করে আপনার নির্মাণ শ্রমিক, রাইট? 52,000 লোক কাজ করে স্বাস্থ্য খাতে। এইভাবে আপনি চিন্তা করলে আপনার হাজার হাজার লোক, এইসব লোকগুলো আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতো, এইসব লোকগুলো আমাদেরকে সার্ভিস দিচ্ছে, রাইট? গ্রোসারি স্টোরে কাজ করতেছে, রাইট? এখন এই লোকগুলো আপনি এখন কোথায় পাবেন? এই যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে, শুধু মানি খারাপ হচ্ছে, আর আপনি ভ্যাকুয়াম সৃষ্টি হলে, এবং এরা তো শুধু ওই মালথোজিয়ান থিওরির মতো, এরা তো একটা মুখ নিয়ে আসে নাই, দুইটা হাত নিয়েও আসছে। সুতরাং এরা যে কনজিউম করতেছে, এই কনজিউম করাটা তো আমাদের ইকোনমিতে এটাকে মুভ করে দিচ্ছে, তাই না? এই যুক্তিটা আমরা সবসময় শুনি যে এরা অর্থনীতিতে অবদান রাখছে, ট্যাক্স দিচ্ছে, অনেক অড জব করছে, এই জনবল আমাদের দরকার, কিন্তু সেটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত না। এটা এক্স্যাক্টলি সেইটা উচিত। আমি বললাম যে আমরা বাংলাদেশ থেকে 1 কোটি লোক বাইরে আছে, মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায়। ওরা কিভাবে যায়? ওরা ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে যায়, কাজ শেষ হবে, যত বছর থাকার, আবার চলে আসে। আমাদের সেইভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের এটা করা উচিত। না হলে হবেটা কি জানেন? আপনি এইভাবে যদি ইলিগাল লোকজনকে যদি এইভাবে আপনি পরে কিছুদিন পরে লিগাল করে নেন, হোয়াট এভার মে বি দ্য রিজন, তাহলে এটা একটা কিন্তু হয়ে যায় আর কি, এটা ট্রেন্ড হয়ে যায় যে হ্যাঁ, আমি একবার গিয়ে যদি উঠতে পারি, ওই পাড়ে যদি পা দিতে পারি, তাহলে আর আমার সময়তে পারবে না, আমার একটা কিছু হবে। এই জিনিসগুলোকে, এই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করা দরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।